আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমাদের এই অধ্যায় 5-এর একটু অঙ্ক করার জন্য আমি ভিডিও তৈরি করে তোমাদেরকে দিচ্ছি। তোমরা এই অধ্যায়ের অঙ্ক রিপিট করার জন্য একটু বলছো। হ্যাঁ, তোমাদের যেহেতু পরীক্ষা একেবারে সন্নিকটে, তাই একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবো। এই অধ্যায়ের অঙ্ক ইম্পর্টেন্ট, পরীক্ষায় থাকার মতো। পরীক্ষায় যদি আসে তাহলে আমরা যেন করতে পারি, ঠিক আছে? তো দেখো, এই অঙ্ক আমি এক্সাম্পল 2 তোমাদের বইয়ের অঙ্কটা করছি, যে নিচের চিত্রে প্রদর্শিত ডিস্ট্রিবিউটরটির এ বি, বিসি ও সি এ অংশের কারেন্ট নির্ণয় করতে বলছে। মানে এ বি অংশ, এই অংশটার কারেন্ট, তারপরে বিসি অংশ, এই অংশের কারেন্ট, তারপরে হচ্ছে সি এ অংশ, এই অংশের কারেন্ট, মানে এই অংশ, এই অংশ, এই অংশের, এই 3 অংশের কারেন্ট বের করতে বলছে, ঠিক আছে? তো এই এ বি অংশের মান দেওয়া আছে 1 + J2, বিসি অংশের মান দেওয়া আছে 2 + J3, আর এসি অংশের মান দেওয়া আছে 1 + J2। হ্যাঁ, তো এই অংশগুলো দেওয়া আছে। আর এই বি বিন্দু থেকে কারেন্ট একটা দেওয়া আছে, লোড 40 এম্পিয়ারের, আর বলা আছে 0.8 লেগিং। সি বিন্দুতেও দেওয়া আছে 60 এম্পিয়ার, 0.6 লেগিং। এইভাবে অঙ্কটা দেওয়া আছে, ঠিক আছে? বলছে এই চিত্রে প্রদর্শিত ডিস্ট্রিবিউটরটির এ বি, বিসি ও সি এ অংশের কারেন্ট নির্ণয় করতে হবে। তো আমরা সলিউশনে চলে গেলাম। যে দেওয়া আছে কি কি আমরা একটু লিখে ফেলতেছি। দেওয়া আছে যে আমরা এই অংশ, এই বি বিন্দুর এই অংশটাকে আমরা এই কারেন্টটাকে 1 হিসেবে চিন্তা করব, আর সি অংশের এই কারেন্টটাকে আমরা 2 হিসেবে চিন্তা করব। হ্যাঁ, তাহলে এটা যদি 1 হিসেবে চিন্তা করতেছি, তাহলে এর cos থিটাটাও আমরা কি ধরবো? 1 ধরবো। তাহলে cos থিটা 1 সমান ধরলাম 0.8, থিটা 1 সমান বের হবে 36.87। আর এই সি অংশের কারেন্ট হচ্ছে, এই সি অংশটাকে আমরা 2 নং হিসেবে ধরতেছি। তাহলে এর পাওয়ার ফ্যাক্টরকে আমরা ধরলাম cos থিটা 2। cos থিটা 2 সমান 0.6 এখানে দেওয়া আছে। তাহলে থিটা 2 সমান হবে cos ইনভার্স 1 0.6, 53.13। তাহলে আমরা এই দুটা মান থেকে আমরা থিটার মানগুলো বের করে নিলাম, ঠিক আছে? এখন এর কারেন্ট যেহেতু দেওয়া আছে 40 এম্পিয়ার, তাহলে আমরা একে যেহেতু 1 হিসেবে চিন্তা করছি, তাহলে এর নাম দিলাম I1। এই কারেন্টের ভেক্টর রূপ দেওয়ার জন্য আমরা লিখতেছি এখন। তো ভেক্টর রূপ কীভাবে হবে? এর কারেন্ট দেওয়া ছিল 40, আর এর সাথে অ্যাঙ্গেল আমরা এখানে বের করলাম থিটা 1-এর কত? 36.87। যেহেতু এটা লেগিং বলা ছিল, লেগিং বলার কারণে অ্যাঙ্গেলটা হলো নেগেটিভ, ঠিক আছে? সেমভাবে I2, এখানে I2-র কারেন্ট হলো 60, এখানেও লেগিং বলা আছে। এখানে আমরা পাওয়ার ফ্যাক্টরকে কাজে লাগিয়ে মান পাইছি 53.13। তাহলে 60, 53.13, আর অ্যাঙ্গেলটা নেগেটিভ। অ্যাঙ্গেলটা নেগেটিভ কেন? এই যে লেগিং বলা আছে, ঠিক আছে? তাহলে আমরা I1 পেলাম, I2 পেলাম ভেক্টরের রূপ সহ। এখন আমরা এই অংশটার ক্ষেত্রে আমরা একটু যে প্রসেসটা আমরা অবলম্বন করব সেটা একটু খেয়াল করো। এই ধরনের অঙ্ক করার জন্য এটা এই ধরনেরও থাকতে পারে, আবার ওই গোল আকারে দিয়ে এইভাবে তীর চিহ্ন দিয়ে অংশ করতে পারে, দেওয়া থাকতে পারে। ওইটাও আবার এই আকারেই আমরা তৈরি করে নেব। হ্যাঁ, আচ্ছা, তাহলে এখন সমাধান করার জন্য কি করতে হবে খেয়াল করি। আমাদের যে এই অংশটা আছে না, এই অংশটাকে আমাদের খুলে ফেলতে হবে। আমাদের থেভনিনের রুলস অনুসারে আমাদের এটা সলিউশন করতে হবে। থেভনিনের রুলসটা আমাদের কি ছিল? যে অংশের মধ্য দিয়ে কারেন্ট বের করতে বলে ওই অংশটাকে আমরা কি করে রাখতাম? খুলে রাখতাম। খোলা প্রান্তের সাপেক্ষে আমরা কি করতাম? থেভনিনের খোলা প্রান্তের সাপেক্ষে আমরা RTH নির্ণয় করতাম, যেটাকে আমরা বলতাম যে থেভনিন রেজিস্ট্যান্স। আর খোলা প্রান্তের সাপেক্ষে আমরা ভোল্টেজ নির্ণয় করতাম, যেটার নাম আমরা দিতাম কি? VTH। তাহলে এই RTH এবং VTH নির্ণয় করে আমরা ফিনিশিংয়ে লোড কারেন্টের মান বের করতাম থেভনিন রুলসে। হ্যাঁ, তো সেই জিনিসটাই আমরা এখন করব। তো এই অংশটাকে আমরা এখানে খুলে রাখবো। এই যে অংশটা, মাঝের অংশটা, এই অংশটাকে খুলে রাখবো। তো এই অংশটা যদি খোলা থাকে, তাহলে এই খোলা প্রান্তের সাপেক্ষে আমাদের এখন করতে হবে কি? কাজ করতে হবে। খোলা প্রান্তের সাপেক্ষে আমরা কী নির্ণয় করব? থেভনিন রেজিস্ট্যান্স। আমরা যখন রুলস পড়ছিলাম তখন তো শুধু রেজিস্ট্যান্স নিয়ে কাজ করছি, যার কারণে ওখানে নাম ছিল RTH। কিন্তু আমরা এখন যেহেতু এখানে এসির অংশ নিয়ে কাজ করতেছি কমপ্লেক্স, এই জন্য আমরা এখানে নাম দেব ZTH। আর VTH তো VTHই থাকবে। তাহলে আমার এখন এখানে দুইটা জিনিস বের করতে হবে, একটা হচ্ছে VTH আর একটা হচ্ছে ZTH। এই দুইটা অংশ বের করতে হবে থেভনিন সূত্র প্রয়োগ করে। তো আমরা চলে গেলাম যে থেভনিনের সূত্র প্রয়োগ করে। তাহলে খোলা প্রান্তের সাপেক্ষে আমাদের থেভনিন ভোল্টেজ প্রথমে আমরা নির্ণয় করার চিন্তা করতেছি। তবে সবাই একটু খেয়াল করো, এই যে খোলা প্রান্ত, আমি এখানে খোলা বুঝাইছি। তাই খোলা প্রান্তের সাপেক্ষে আমরা থেভনিন ভোল্টেজ কীভাবে নির্ণয় করি? খোলা প্রান্তের সাপেক্ষে থেভনিন ভোল্টেজ নির্ণয় করার জন্য খোলা প্রান্তের সাপেক্ষে আমাদের লুপ ঘুরতে হয়। কী করতে হয়?
খোলা প্রান্তের সাপেক্ষে লুপ ঘুরতে হয়। লুপ ঘুরে যে ভোল্টেজগুলো পাবো সবগুলোর বীজগণিতের যোগফল ইকুয়াল টু 0 লিখি আমরা, তাই তো? আর যদি ওই ভিডিএস দিয়ে সরাসরি লিখি তাহলে আমাদের এইভাবে লিখতে পারবো আমরা। অপর পেজে আমি এখন দেখাবো। তো দেখো লুপ ঘোরার ক্ষেত্রে নিয়মটা কি। লুপ ঘোরার ক্ষেত্রে আমরা কি করি, যেহেতু এটা থেভেনিন ভোল্টেজের সূত্র, তাহলে আমাদের লুপ ঘোরার ক্ষেত্রে শুধু ভোল্টেজগুলোকে আমরা কাজে লাগাবো। ভোল্টেজ, তাহলে এই শাখার জন্য ভোল্টেজ নির্ণয় করতে গেলে এর তো ইম্পিডেন্স দেওয়া আছে জেড, তাহলে আমার এখানে কি লাগবে, কারেন্ট লাগবে, তার মানে এসি শাখার কারেন্ট লাগবে, তাই তো? আচ্ছা, তারপরে তোমাদের এই শাখায় যেহেতু ইম্পিডেন্স দেওয়া আছে 1 + J2, তাহলে এই শাখার কারেন্ট আর এই শাখার ইম্পিডেন্স গুণ করলে আমরা এর ভোল্টেজটা পেয়ে যাব, তাই কি না? তাহলে লুপ ঘোরার সময় যেহেতু আমার ভোল্টেজ লাগবে, এই জন্য আমি এই শাখার ভোল্টেজ আর এই শাখার ভোল্টেজ আমি আগে বের করে নিয়ে রাখতেছি, পরে শুধু লুপ ঘোরার সময় ভোল্টেজগুলো বসাই দেবো। বুঝতে পারছো? তাহলে এটা শাখা হলো VAB নাম হবে, আর এটা শাখার নাম হবে VAC। তাহলে আমরা শুরুতেই VAC ভোল্টেজ নির্ণয় করতে যাচ্ছি, মানে এই শাখার ভোল্টেজ নির্ণয় করতে যাচ্ছি। আমরা ভোল্টেজের সূত্র কি জানি, V = IZ, এটা আমরা জানি, তাই তো? যেহেতু এটা খোলা প্রান্ত, তাহলে কারেন্ট তো এই দিক দিয়ে যাবে, যে এই কারেন্টটাই তো এখানে পুরোটাই সেম কারেন্ট, একটাই কারেন্ট, তাহলে এর কারেন্টটা দেওয়া আছে এখানে 60। এই কারেন্টটাকে কাজে লাগাইয়ে আমরা কারেন্ট বের করেছিলাম I2, এই যে I2 কারেন্ট বের করেছিলাম কত, এই যে 60 অ্যাঙ্গেল -53.13। তো আমরা এই শাখার জন্য কারেন্টের মান বসে দিলাম 60 অ্যাঙ্গেল -53.13, আর এই শাখার ইম্পিডেন্সের মান দেওয়া আছে 1 + J2, তাহলে IZ V = IZ সূত্র অ্যাপ্লাই করলাম, এই যে V = IZ, ঠিক আছে? তাহলে এটা ক্যালকুলেশন করে এই মানটা আমরা পেলাম। এটা তো আমরা জানি ক্যালকুলেশন কিভাবে করে, তারপর আমি একটু দেখাই দিচ্ছি ক্যালকুলেশন কিভাবে করে। এখানে আছে 60, কমপ্লেক্স মোডে রাখতে হবে, তো আমার অলরেডি কমপ্লেক্স মোড করা আছে, যেহেতু তোমরা সপ্তম পর্বে পড়ো কমপ্লেক্স কীভাবে করতে হয় আমরা সবাই জানি। তাহলে মোড থেকে কমপ্লেক্স আকারটা নিয়ে আসতে হবে। হ্যাঁ, এখানে মান যেভাবে আছে আমি সেভাবে তুলব, 60 অ্যাঙ্গেল -53.13 দিলাম। এরপরে গুণ আকারে আছে গুণ, আর এখানে আছে 1 + J2, তো 2টা আগে লিখবো, J এর মানটা ক্যালকুলেটরে ENG, J পরে বসাবো আগে মান, ঠিক আছে? ইকুয়াল, এখন এটাকে পোলারে মান নিয়ে আসতে চাচ্ছি আমি, তো পোলারের জন্য শিফট দিয়ে প্লাস চাপবো, এরপরে ডিসপ্লেতে দেখাবে আর কোণ থিটা, তার মানে আমরা পোলারে মানে যাচ্ছি, আর কোণ থিটা মানে পোলার মানে আমি যাচ্ছি, তাহলে ইকুয়াল চাপবো, ইকুয়াল চাপলে মান দেখাচ্ছে দেখো 134.16, এই যে 134.16। আর এই ক্যালকুলেটর যাদের, তাদের কোণ আলাদা করে শিফট দিয়ে ইকুয়াল চাপতে কোণ বের করতে হবে। কোণ 10.31, এই যে কোণ 10.3, এখানে 049 ছিল, আমি 4 পর্যন্ত নিতে যাচ্ছি, তাহলে 9 যেহেতু ছিল 4 থেকে 5 বানিয়ে দিলাম, এই যে 5, ঠিক আছে? তাহলে এগুলো আমরা সবাই ক্যালকুলেশন জানি। তাহলে আমরা VAC মানে এই শাখার ভোল্টেজ বের করে নিলাম। এবার VAB শাখার ভোল্টেজটা আমি বের করে নিই। VAB শাখার ভোল্টেজ কী হবে, এই শাখার কারেন্ট তো এই শাখার কারেন্ট তো এই যে এই কারেন্টটাই, যেহেতু এখানে এটা খোলা, তাহলে এটা যে এইদিকে যে কারেন্টটা আসবে এইটাই তো এই কারেন্টটা, একটাই কারেন্ট, তাহলে এই 40কে কাজে লাগিয়ে আমরা কারেন্ট বের করছি, এই যে এইটা 40 অ্যাঙ্গেল -36.87, এই যে 40 অ্যাঙ্গেল -36.87 কারেন্ট, আর এটা হলো এই শাখার ইম্পিডেন্স। তাহলে কারেন্ট ইম্পিডেন্স গুণ করলে এই যে এই শাখার আমি ভোল্টেজ পেয়ে গেলাম। কথা কি বুঝছো? তাহলে আমি আগে কি করছি, এই শাখার ভোল্টেজটা বের করে নিয়েছি, এই শাখার ভোল্টেজটা বের করে নিয়েছি। এবার আমি খোলা প্রান্তের সাপেক্ষে লুপ ঘুরবো, লুপ ঘোরার সময় ডাইরেক্ট ভোল্টেজগুলো আমি লিখতে পারবো। কথা কি বুঝছো? তাহলে এবার খেয়াল করো, আমি এখন লুপ ঘুরবো, এই খোলা প্রান্তের সাপেক্ষে আমি এখন লুপ ঘুরবো। তো একটু খেয়াল করো, লুপ ঘোরার সময় আমি তোমাদের সহজে বোঝার জন্য তোমাদেরকে আমি একটু চিহ্ন বসাই দিচ্ছি। খেয়াল করো, যেহেতু এই শাখার কারেন্টটা এই দিক দিয়ে যাচ্ছে, তাহলে যাওয়ার সময় পজিটিভ, বেরোয়ার সময় নেগেটিভ। এর কারেন্টটা যেহেতু এই দিক দিয়ে যাচ্ছে, যাওয়ার সময় পজিটিভ, বেরোয়ার সময় নেগেটিভ। আমরা এটা যদি চিন্তা করি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তো এই খোলা প্রান্তের সাপেক্ষে এর নাম VBC। আর যেহেতু থেভেনিনের রুলস প্রয়োগ করে আমি করতে চাচ্ছি, তো শুরুতেই আমি থেভেনিন ভোল্টেজ দিয়ে লিখতেছি। হ্যাঁ, তো শুরুতেই আমি এই খোলা প্রান্তের সাপেক্ষে ভোল্টেজের ওই জায়গাটার নাম দিলাম VTH। কী নাম দিলাম? VTH। তাহলে VTH সমান লিখলাম। এই খোলা প্রান্তের সাপেক্ষে VBCও লিখতে পারবো সরাসরি, অথবা VTHও লিখতে পারবো। আমি তোমাদের থেভেনিন অনুসারে VTH লিখলাম। তাহলে VTH সমান আমরা কী লিখবো? আমরা লুপ ঘুরবো। হ্যাঁ, তো লুপ ঘোরার সময় আমরা দ্বিতীয় চিহ্নটা ফলো করতে পারি, অথবা প্রথম চিহ্নটা ফলো করতে পারি, যে কোনো একটা রুলস প্রয়োগ করতে পারি। তা আমি দ্বিতীয় চিহ্নটা ফলো করতেছি। হ্যাঁ, তো দেখো এই দিক থেকে আমি যাতা শুরু করলাম, B থেকে C এর দিকে আসতেছি। হ্যাঁ, তো B থেকে যখন যাওয়া শুরু করলাম, প্রথম চিহ্ন মাইনাস, দ্বিতীয় চিহ্ন প্লাস, তাহলে এখানে কী হবে, দ্বিতীয় চিহ্ন নিতে যাচ্ছি আমি, তাহলে প্লাস VAB, এর ভোল্টেজ VAB। তাহলে লিখলাম, আমি এই দিক দিয়ে ঘুরবো,
ভিটিএস যখন নাম দেবো, সরাসরি যখন ভিটিএস নাম দেবো তখন আমি এই দিক থেকে ঘুরবো, হ্যাঁ, বাম দিক থেকে ঘুরে আসবো। যখন আমি সরাসরি ভিটিএস নাম দেবো তখন আমি বাম দিক থেকে ঘুরে আসবো, হ্যাঁ। আর যদি আমি ভিটিএস সরাসরি ইকুয়াল না দেই তাহলে ভিটিএস লেখার পরে ডান দিক থেকে যাব। আর যদি ইকুয়াল দিয়ে লিখি, সরাসরি যদি আমি ইকুয়াল দিয়ে লিখি তাহলে আমি বাম দিক থেকে ঘোরা শুরু করব, বাম দিক থেকে এই দিক থেকে আসবো, হ্যাঁ, এই দিক থেকে এদিকে আসবো, ঠিক আছে। আর যদি এই সমান সমান চিহ্ন দিয়ে না লিখি, সমান সমান চিহ্ন দিয়ে না লিখি, ভিটিএস সমান সমান না দেই, ভিটিএস যদি লিখে মান বসাতে চাই তখন আমি এই ডান দিক থেকে লুপ ঘুরে আসবো। ক্লিয়ার? তাহলে এখন আমি যেহেতু সমান সমান লিখছি তাহলে আমি এই বাম দিক থেকে ঘুরে এই দিকে আসবো, হ্যাঁ, এই দিক থেকে ঘুরে এই দিকে আসবো। তাহলে এখন এই দিক থেকে যখন আমি ঘুরতে যাচ্ছি তখন এর চিহ্ন কি, দ্বিতীয় চিহ্ন কি, প্রথমটা মাইনাস দ্বিতীয়টা প্লাস আছে, তাহলে প্লাস ভিএসি, প্লাস ভিএসি। তারপরে এই দিক থেকে যখন আসতেছো, এই দিক থেকে আমার যাত্রা শুরু হয়েছে, হ্যাঁ, তাহলে এখন প্রথমটা এই শাখার জন্য প্রথমটা প্লাস দ্বিতীয়টা মাইনাস, তাহলে আমি দ্বিতীয় চিহ্ন নিচ্ছি, তাহলে মাইনাস, তাহলে মাইনাস ভিএভি, তাহলে মাইনাস ভিএভি। এর মান বসাই দিলাম, মান বসায় ক্যালকুলেশন করা তো আমরা জানি, ক্যালকুলেশন করে আমরা পেয়ে গেলাম, ঠিক আছে। তাহলে ভিটিএস এর জায়গাটা আমি আরেকবার বলতেছি, সবাই একটু খেয়াল করো। রুলসটা হচ্ছে খোলা প্রান্তের সাপেক্ষে আমাকে লুপ ঘুরতে হবে, খোলা প্রান্তের সাপেক্ষে আমি লুপ ঘুরে আমি ভোল্টেজটা নির্ণয় করব। তাহলে এই খোলা প্রান্তের সাপেক্ষে নাম আমি সরাসরি ভিবিসিও দিতে পারি অথবা থেভনিন অনুসারে ভিটিএইচও দিতে পারি। তো তোমাদের বোঝার সুবিধার্থে আমি প্রথমে ভিটিএইচ নাম দিলাম। তো ভিটিএইচ নাম দেওয়ার পরে আমি যদি সরাসরি ইকুয়াল দিয়ে লিখি, সরাসরি যদি ইকুয়াল দিয়ে লিখি তাহলে আমরা এই বাম দিক থেকে শুরু করে লুপ ঘোরা শুরু করব, এই দিক থেকে, এই যে সি থেকে ঘুরে 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 বিতে আসবো, হ্যাঁ। আর যদি আমি ইকুয়াল দিয়ে না লিখি তাহলে আমি এই বি থেকে শুরু করে আমি সি এর দিকে যাব। ক্লিয়ার? তো আমি যেহেতু ইকুয়াল দিয়ে লিখছি, ভিটিএইচ সমান ইকুয়াল দিয়ে লিখছি, তাহলে আমি বাম দিক থেকে মানে সি বিন্দু থেকে বি বিন্দুর দিকে আসবো। তাহলে সি বিন্দু থেকে যখন যাওয়া শুরু করলাম, প্রথম চিহ্ন মাইনাস দ্বিতীয় চিহ্ন প্লাস, তাহলে প্লাস ভিএসি, প্লাস চিহ্ন দিই নাই, ভিএসি, হ্যাঁ। এরপরে সি থেকে এতে গেছি, এবার এ থেকে বিতে আসবো, তাহলে প্রথম চিহ্ন প্লাস দ্বিতীয় চিহ্ন মাইনাস, তাহলে মাইনাস ভিএবি, মাইনাস ভিএবি। এই যে ভোল্টেজ ভিএসি আর ভিএবি আমি আগে নির্ণয় করছি, এই কারণে যেহেতু আমি এখানে সরাসরি মানটা বসাই দিতে পারি, হ্যাঁ, এই জন্য আগে নির্ণয় করে রাখছি। তাহলে ভিএসির মান ভিবির মান বসাই দিলাম, এটা ক্যালকুলেশন হয়ে গেল। ক্লিয়ার? তাহলে এই ভিটিএসটাই হচ্ছে ভিবিসি, খোলা অংশের ভোল্টেজ। ওকে, তাহলে এটা আমরা পেয়ে গেলাম। এরপরে আমরা ভোল্টেজ পাইছি, এরপরে আমাদের কি লাগবে, থেভনিন রেজিস্ট্যান্স। আমরা আগে যে করছিলাম রুল, সেখানে শুধু রেজিস্ট্যান্স নিয়ে কাজ ছিল, এই জন্য আমরা আরটিএস নাম দিতাম, কিন্তু আমার এখানে এসির অংশ, এই জন্য আমরা জেডটিএস নাম দেবো, হ্যাঁ। তাহলে জেডটিএস বের করতে হবে এখন আমার, জেডটিএস মানে থেভনিন ইম্পিডেন্স, হ্যাঁ। তাহলে থেভনিন ইম্পিডেন্স আমি বের করতেছি। থেভনিন ইম্পিডেন্স বের করবো কীভাবে, একটু খেয়াল করে, নাম দিলাম জেডটিএইচ, থেভনিন ইম্পিডেন্স। তাহলে এটা কীভাবে হবে, যেহেতু আমার এটা খোলা, এটা তো আমার খোলা, তাহলে এটা পুরোটাই এক লাইন, পুরোটাই কি এক লাইন। এক লাইন মানে কি সিরিজে, এক লাইন মানে হচ্ছে সিরিজে। তাহলে সিরিজে আমি যোগ করে দিলাম দুইটা, যোগ করে আমি এটা এভাবে রাখলাম, এত হবে। ওকে, এখন আমরা থেভনিনের রুলসের ক্ষেত্রে আমরা জানতাম কি, থেভনিনের রুলসের ক্ষেত্রে আমরা ওই যখন আমরা রেজিস্ট্যান্স দিয়ে করছিলাম তখন আমাদের এরকম ছিল যে ফিনিশিং সার্কিটটা হয়তো এরকম, যে ফিনিশিং সার্কিটটা হবে এরকম আর কি, হ্যাঁ, আমি শর্টকাট বলতেছি। ফিনিশিং সার্কিটটা হবে, এটা হবে ভিটিএইচ, আর এটা হবে জেডটিএইচ, আর এটা হবে যে অংশটাকে আমরা খুলে রাখছি। তো আমি যেহেতু বিসি খুলে রাখছি তাহলে বিসি, আর এই বিসি অংশের কারেন্টটাই আমরা প্রথমে বের করতেছি থেভনিনের রুলসের সাহায্যে, এই জন্য এর নাম দিলাম মনে করো আইবিসি। তাহলে আইবিসির কারেন্ট আমরা নাম দিলাম। তাহলে আইবিসির সূত্র কী হবে, এখানে ভোল্টেজ হলো ভি, তাহলে ভোল্টেজ ডিভাইডেড বাই দুইটা রেজিস্ট্যান্স সিরিজে আছে, মানে এখানে তো ইম্পিডেন্স আর কি, হ্যাঁ। তাহলে এখানে জেডটিএইচ আর জেডবিসি সিরিজে আছে, তাহলে জেডটিএইচ প্লাস জেডবিসি। তাহলে ক্যালকুলেশন করে মান বসাই আমরা এই মানটা পেয়ে গেলাম, এত এম্পিয়ার। এটা হচ্ছে আমাদের ওই খোলা অংশের মধ্যে দিয়ে কারেন্ট, এই আইবিসি মানে যখন এটা তো আমরা সমাধান করার জন্য খুলে রাখছি, তো আগে তো আর খোলা ছিল না। তাহলে এখন এই অংশের কারেন্টটা আমরা বের করলাম, যেহেতু এটা পজিটিভ মান, তাহলে কারেন্টটা এই দিক দিয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে কারেন্ট এই দিক দিয়ে যাচ্ছে। ওকে, তাহলে এখন আইবিসি কারেন্টটা এই দিক থেকে যাচ্ছে। ক্লিয়ার? তাহলে এখন আইবিসি পেয়ে গেলাম। এবার আসো আইএবির মান। আইএবির মান আমরা কীভাবে বের করবো, আইএবি কোনটাকে বোঝায়, এই যে এ থেকে বি পর্যন্ত, এই যে আইএবি এই অংশটা, এই শাখার মধ্যে দিয়ে কত কারেন্ট প্রবাহিত হচ্ছে সেটা। তাহলে আইএবি কারেন্টটা এই শাখা দিয়ে যেটা ঢুকতেছে, আইএবি দেখো তো, খেয়াল করো তো, আইএবি সমান কি হবে, আইএবি সমান এই যে একটা হচ্ছে বি থেকে সি এর দিকে যাচ্ছে, তাহলে আইবিসি কারেন্ট, আর একটা হচ্ছে 40 আর অ্যাঙ্গেল যা আছে আর কি, এখানে অ্যাঙ্গেল কত আছে, -36.87, -36.87।
তাহলে এই দুইটা যোগ করলেই আমরা কি পাচ্ছি, আইএবির মানটা পাচ্ছি। ক্লিয়ার? তাহলে আমরা আইএবির মানটা এইভাবে নির্ণয় করবো। হ্যাঁ, আইবিসি প্লাস ওই 40 অ্যাঙ্গেল মাইনাস 36.87। তো আমি এখানে লিখছি দেখো 40 মানটা, আর আইবিসির মানটা আমরা বের করছি এই যে 6.7, এখানে 5 হবে, আমি এখানে 3 লিখছি 6.75। আচ্ছা, তাহলে এই 40 আর হলো এই 6.75, এই যে এই মানটা আর কি, তাহলে এটা হলো ক্যালকুলেশন করলে এই মানটা আমাদের বের হয়ে যাবে এত এম্পিয়ার। ওকে, কারণ আইএসি কোনটা, চিত্রের দিকে তাকাও, এই যে এই শাখার অংশটা হচ্ছে আইএসি। তাহলে এই শাখার অংশটা এই দিক দিয়ে যখন কারেন্টটা আসবে তখন একটু সাধারণভাবে চিন্তা করো যে আইএসি সমান তোমার কী দাঁড়ায়, আইএসি সমান দাঁড়ায় এই কারেন্টটা এইদিকে কিছু কারেন্ট যাবে, এইদিকে কিছু কারেন্ট যাবে, তাই না? তাহলে তোমার হিসাব মতে হয়তো কি আইসিবি প্লাস এখানে 60 অ্যাঙ্গেল আরও যা আছে আর কি, তার মানে কারেন্ট এই দিক থেকে আসার পরে এই দিকে যাইতো আর এই দিকে যাইতো, ঠিক কিনা? তাহলে এই দিকের কারেন্টটা যেহেতু এই দিকে আমার যে শাখাটা আছে এই শাখার কারেন্ট কিন্তু এই দিকে যাচ্ছে, কোন দিকে যাচ্ছে, এই দিকে যাচ্ছে, আর আমার এই এখানকার কারেন্টটা কিন্তু এসে এই দিকে ভাগ হওয়ার কথা আর এই দিকে ভাগ হওয়ার কথা, তাই তো? তাহলে এখন যেহেতু এটা এই দিক থেকে আসতে বিপরীত, তাহলে এই শাখার ক্ষেত্রে কারেন্টটা আইবিসিটা নেগেটিভ হবে, আইবিসি কারেন্টটা এই পয়েন্টে কী হবে, নেগেটিভ হবে, যেহেতু কারেন্টটা এই দিক থেকে আসতেছে আর আমাদের হওয়ার কথা এই দিক থেকে, তাহলে আইবিসির কারেন্টটা আমাদের এখানে নেগেটিভ হবে। তাহলে দেখো আইএসি, এই যে আইবিসির কারেন্টটা আমরা নেগেটিভ বসাইছি, এটা হচ্ছে আইবিসির মান। হ্যাঁ, আইবিসির কারেন্টটা আমি নেগেটিভ বসাইছি, এই যে আইবিসি, হ্যাঁ, এর মানটা আমার এখানে হওয়ার কথা ছিল কি সিবি, যেহেতু আমার নর্মাল অপশন হয়ে আর কি, এই সি থেকে বি এর দিকে যাওয়ার কথা ছিল, তো আস্তে আস্তে হলো বি থেকে সি এর দিকে, এই জন্য ওর মানটা হবে নেগেটিভ। তাহলে আমরা নেগেটিভ মান বসালাম আর এখান থেকে 60 যে মানটা আছে সেই মানটা নিলাম। বুঝতে পারছি? তাহলে এটাই ছিল আমাদের অঙ্ক। তো এটার একটু ক্যালকুলেশন যদি কেউ দেখতে চাও আমি একটু দেখাই দিই, এটার ক্যালকুলেশনটা দেখাই দিই। এই যে এর মানটা একটু দেখাই দিই, এর মানটা আছে কি 54.41 অ্যাঙ্গেল দিলাম শিফট দিয়ে মাইনাস 17.1 ভাগ ব্র্যাকেট ক্লোজ করে নিচে ভাগ দিয়ে ব্র্যাকেট দিই 2 + 4, তারপরে ইএনজি হলো জে, ঠিক আছে, প্লাস 2, তারপরে 3 ইএনজি ব্র্যাকেট ক্লোজ, শিফট দিয়ে কমপ্লেক্স করার জন্য দিলাম ইকুয়াল কত 2.00, তুলতে ভুল করছি মনে হয়, আবার দেখি, তুলতে মানে ভুল করছি, 54.41 অ্যাঙ্গেল মাইনাস 17.1 ভাগ 2 + 4 জে প্লাস 2 + 3 জে, তাহলে শিফট দিয়ে কমপ্লেক্স করে নিলাম ইকুয়াল 6.75, আগে মনে হয় একটু টাইপিংয়ে মানে ভুল করছিলাম, তো দেখো এবার সঠিক হয়েছে 6.75, আর মান অ্যাঙ্গেলটা হচ্ছে শিফট দিয়ে ইকুয়াল মাইনাস 77.35, এই যে মাইনাস 77.35। এভাবে আমরা আমাদের মানগুলো বের করার চেষ্টা করব, ঠিক আছে? তাহলে এই নিয়মে হুবহু সবগুলো অঙ্ক, এই অধ্যায়ের যতগুলো অঙ্ক আছে এই নিয়মের, তাহলে সবাই একটু ভালো করে প্র্যাকটিস করে পরীক্ষায় আসতে পারে। তো ঠিক আছে, ভালো থাকো, আল্লাহ হাফিজ।